দেখা যাচ্ছে? ইয়েস স্যার। দেখা যাচ্ছে। Yes. Yes, sir. আচ্ছা, দাঁড়াও। Good afternoon, students. Good afternoon, sir. Sir. আজকে একটা খুব ইম্পর্টেন্ট থিওরি ক্লাস হবে, যেটা হচ্ছে কি লুব্রিকেশন। হোয়াট ইজ লুব্রিকেশন? Lubrication is the process Reducing friction. in which lubrication is a process in which by applying the lubricant decrease of the friction of the machine part and increase the efficiency of the machine. কোনো একটা মেশিনের ক্ষেত্রে যদি আমি ধরি, মেশিনের যে পার্টস গুলো কি হয়, নিজেদের মধ্যে ফ্রিকশন করে কন্টিনিউ, তবেই তো ইঞ্জিনটা কাজ করে। সেই ফ্রিকশন যত পরিমাণ আমরা কমিয়ে দিতে পারবো, সেই ফ্রিকশনটা স্মুথ হবে এবং ইঞ্জিনটা খুব ভালোভাবে কাজ করতে পারবে। এই প্রসেসটা করে কে? লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক পদার্থ। এই লুব্রিক্যান্টের যে এই লুব্রিক্যান্ট কি করে? এই যে লুব্রিকেট করে সিস্টেমটাকে স্মুথ করে দেয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি লুব্রিকেশন। এটা কি বোঝা গেল? তো মেশিনে তাহলে এই লুব্রিক্যান্ট ইউজ করলে কি হবে, যে সারফেস এরিয়াগুলো, অর্থাৎ যে মেশিনের যে সমস্ত সারফেস এরিয়াগুলোর মধ্যে ফ্রিকশনটা হয়, তাদের মধ্যে ফ্রিকশনটা একদম কমে যাবে, যার ফলে কি হবে, তার এফিসিয়েন্সিও বেড়ে যাবে বা দক্ষতাও বেড়ে যাবে, মেশিনটা খুব ভালোভাবে কাজ করবে। এটাই হলো কি লুব্রিকেশন। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, শোনা যাচ্ছে কি আমার কথা? Yes, sir. Yes, sir. Clear. Yes, sir. আচ্ছা, Absolutely. so what are the functions of lubricant? Number one, it reduces the surface deformation and wear and tear. যখন কোনো একটা লুব্রিক্যান্ট আমরা ইউজ করি কোথায়, মেশিনে, তার প্রধান কাজ হচ্ছে কি, যে সারফেস এরিয়াতে ফ্রিকশনটা কমিয়ে দেওয়া। ফ্রিকশন কমালে কি হবে? ফ্রিকশন কমালে যে সমস্ত সারফেস এরিয়াগুলোর মাঝখানে ফ্রিকশন হচ্ছিল, যখন স্মুথ ভাবে ফ্রিকশন হবে, সেক্ষেত্রে তাদের ডিফরমেশন, অর্থাৎ ওই জায়গাগুলো ক্ষয়ে যাবে না, অত সহজে ক্ষয়ে যাবে না, যার ফলে কি হবে, আমার ওয়্যার অ্যান্ড টিয়ার কস্টটা আমার কম পড়বে, অর্থাৎ মেশিনটা অনেকদিন বেশি কাজ করতে পারবে এবং বেশি প্রোটেকশন করতে পারবে। নাম্বার টু, ইট ইনক্রিজেস দ্য এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। এইভাবে কি হচ্ছে, যতই এইভাবে কাজ করবে তাহলে কি হবে, মেশিনটা কর্মদক্ষতা অনেক বেড়ে যাবে, এফিসিয়েন্সি কন্টিনিউ ইনক্রিজ করবে, অনেক বেশি প্রোডাকশন পাওয়া যাবে। নাম্বার থ্রি, it reduces the maintenance cost and machine. এটা তো স্বাভাবিক, মেইনটেনেন্স করতে কম খরচ পড়বে, কম পরিমাণে মেইনটেনেন্স করতে লাগবে, তাই না? নাম্বার ফোর, it helps in getting smooth motion of machine moving parts. এটা স্বাভাবিক। এটা কি করে, the lubricant helps to move the moving parts স্মুথলি যে সমস্ত পার্টস গুলো ফ্রিকশন করছে তাদেরকে মুভ করতে হেল্প করে কে, লুব্রিক্যান্ট। ইট রিডিউসেস দ্য লস অফ এনার্জি ইন ফর্ম অফ হিট। যখন কি করে, মেশিন পার্টস গুলো নিজেদের মধ্যে কি করে, ফ্রিকশন করে, সেই সময় কি হয়, এই ফ্রিকশনের ফলে হিট জেনারেট হয়, তাই না? তাহলে হিট কখন বেশি জেনারেট হবে, যখন ফ্রিকশনটা স্মুথলি হবে না, বেশি হাতে ঘষলে দেখবে, দুটো যদি হাতের তালু ঘষো দেখবে কি খুব বেশি করে ঘষলে কি হঠাৎ করে গরম হয়ে যায় না? যদি তোমরা কি করবে, হাতে একটু তেল দিয়ে যদি তোমরা
ঘষবে দেখবে অত সহজে গরম হয় না, অনেকক্ষণ স্মুথলি চলতে থাকে, তাই না? এই দুটো ডিফারেন্স বুঝতে পারছো কি জন্য? তাহলে বেশি লুব্রিকেটিং যদি না হয় সেক্ষেত্রে ফ্রিকশনটা বেশি হবে, যার ফলে কি হবে, মেশিনটা বেশি পরিমাণে হিট জেনারেট করবে, আর বেশি পরিমাণে হিট জেনারেট করলে কোনো কিছুই স্বাভাবিক হবে না, নর্মাল হবে না। যত কম হিট জেনারেট করবে মেশিনগুলো ঠিক তত বেশি তার এফিসিয়েন্সি বাড়বে এবং অনেক দিন চলবে, তার টিয়ার এন্ড তার হচ্ছে তোমার মেইনটেনেন্স কস্টটা অনেক কম পড়বে। কি কি ফাংশনস গেল বোঝা গেল লুব্রিকেটে? লুব্রিক্যান্ট, একটা লুব্রিক্যান্টের ফাংশনস কি কি বোঝা গেছে? Yes, sir. Good age. Yes, yes, sir. Yes, sir. Yeah. নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড লুব্রিক্যান্ট। একটা লুব্রিক্যান্ট গুড ভালো হবে সেটা কি কি দেখলে আমি বুঝতে পারবো? নাম্বার 1, a high boiling point and low freezing point in order to stay liquid within a wide range of temperature. যখন কোনো একটা লুব্রিক্যান্ট কি হবে, বয়েলিং পয়েন্ট অনেক বেশি হয়, অর্থাৎ দেখা যাচ্ছে একটা মেশিন ফ্রিকশন হচ্ছে মেশিনে, যার ফলে ফ্রিকশন হলে কি হবে, ওখানে প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে। যত বেশি হিট জেনারেট হচ্ছে দেখা যাবে যে যে আমরা লুব্রিক্যান্টটা ইউজ করছি তখন বয়েল করা শুরু করলো। বয়েল করলে তো আর কাজ করবে না লুব্রিক্যান্ট, তাহলে আমাকে এমন একটা লুব্রিক্যান্ট ইউজ করতে হবে যে লুব্রিক্যান্টটা কি করবে, মেশিনে যে পরিমাণ হিট জেনারেট হয় তার থেকে বয়েলিং পয়েন্টটা কম হবে, এবং কি আছে, লো ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্টটা অনেক কম হবে। দেখা যাচ্ছে শীত প্রধান দেশে নর্মাল টেম্পারেচার আছে কত, দেখা যাচ্ছে 0 ডিগ্রি, সেখানে নর্মাল বরফ জমে যাচ্ছে। একটা লুব্রিক্যান্ট যদি এই নর্মাল টেম্পারেচারে জমে যায়, জমে গেলে কি আর কাজ করতে পারবে? স্টিকি হলে কোনো কাজ করতে পারবে না। তাই কি করতে হবে, যে সমস্ত Yes, sir. লুব্রিক্যান্টের ফ্রিজিং পয়েন্টটা অনেক কম হবে, দেখা যাবে -5 ডিগ্রি টেম্পারেচারে ফ্রিজিং পয়েন্ট, সেক্ষেত্রে 0 ডিগ্রি টেম্পারেচারে ওই লুব্রিক্যান্ট ইজি ভাবে কাজ করতে পারবে, তাই না? অর্থাৎ একটা টেম্পারেচারের অনেক বড় রেঞ্জের ভিতরে কাজ করতে পারবে, হাই বয়েলিং পয়েন্ট হবে এবং লো ফ্রিজিং পয়েন্ট হবে। এই এই বিশাল একটা রেঞ্জের মাঝখানে যদি লুব্রিক্যান্টটা কাজ করতে পারে তাহলে ওই লুব্রিক্যান্টটাকে কি বলা হবে, একটা গুড লুব্রিক্যান্ট। হাই থার্মাল স্টেবিলিটি, অর্থাৎ অনেক বেশি টেম্পারেচার দিলেও কিন্তু তার স্টেবিলিটিটা, অর্থাৎ লুব্রিক্যান্ট যেটা তার যে কাজটা, সেই কাজটা স্মুথলি করে যেতে পারবে। হাইড্রোলিক স্টেবিলিটি, অর্থাৎ ওয়াটার যখন কি হবে, যখন ইন প্রেজেন্স অফ ওয়াটার দিস লুব্রিক্যান্টস আর নট ওয়ার্ক ইজিলি বিকজ ফরমেশন অফ দ্য ইমালশন। যখন কি হয় জল এবং তেল মিশে যায় তাহলে কি হবে, মিশবে না ভালো করে? তোমরা ভালো করে দেখেছো জল তেল কখনো মেশে না। হ্যাঁ, যখন এই অয়েল, হ্যাঁ, যখন ওই অয়েলটা যখন লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করা হয়, যদি জল যদি মিশে যায় তার সঙ্গে, সেই লুব্রিক্যান্ট কিন্তু কাজ করতে পারবে না। তাহলে ওয়াটার রিপিল্যান্ট, যে কোনো লুব্রিক্যান্ট কি হবে, ওয়াটার রিপিল্যান্ট হবে, সেই সমস্ত লুব্রিক্যান্ট কি হবে, গুড লুব্রিক্যান্ট। হাই করোশন প্রিভেনশন, আমি কি বললাম যে যখন লুব্রিক্যান্ট ইউজ করি তখন মেশিনের পার্টস গুলো কি হয়, নিজেদের মধ্যে কি করে, ফ্রিকশন করে। তাহলে যখন এটা স্মুথলি কাজ করবে না সেক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই স্মুথলি কাজ করবে না, তাদের মধ্যে ফ্রিকশন হবে। ফ্রিকশন হলে কি হবে, করোশন হতে থাকবে। করোশন মানে কি, ওই পার্টস গুলো কি হবে, ডিক্রিজ করতে থাকবে, অর্থাৎ তার ডিফরমেশন হতে থাকবে। ডিফরমেশন হলে করোশন হবে, তাই না? যদি এটা স্মুথলি কাজ করে সেক্ষেত্রে এর করোশন ফ্রি, মানে করোশনটা খুব কম হবে। করোশন মানে কি, ক্ষয়ে যাওয়া ব্যাপারটা। এটা ক্লিয়ার? Yes, sir. Clear. Yes, sir. ওকে। এ হাই রেজিস্ট্যান্স টু অক্সিডেশন, মেনলি এখানে কি হয়, যে যে লুব্রিক্যান্টটা ইউজ করা হচ্ছে সেই লুব্রিক্যান্টটা নর্মাল কন্ডিশন যখন রিয়াকশন করে, অর্থাৎ নর্মাল কন্ডিশন যখন কাজ করে সেক্ষেত্রে কি হবে, যে অক্সিডাইজ হয়ে যায়।
অক্সিডাইজ হয়ে গেলে কি করবে, বিভিন্ন রকম অ্যাসিড, আমরা কয়েকদিন আগে পড়েছি না ট্যান, টোটাল অ্যাসিড নাম্বার পড়েছি। অর্থাৎ অ্যাসিড তৈরি হচ্ছে কখন, যখন এই লুব্রিক্যান্ট গুলো হাই টেম্পারেচারে ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন পার্টিসিপেট করে, দেন ইট ইজ অক্সিডাইজড টু ফর্ম দ্যাট ডিফারেন্ট টাইপ অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যদি এই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে ওই লুব্রিক্যান্টের কিন্তু কোয়ালিটি ভালো হবে না। কারণ যে সমস্ত লুব্রিক্যান্টে এই অ্যাসিডের পরিমাণ খুব কম থাকে, সেই সমস্ত লুব্রিক্যান্ট কি করে, খুব ভালো কোয়ালিটির হয় এবং ভালো কাজ করে। তাহলে যে সমস্ত লুব্রিক্যান্ট এই যে অক্সিডেশনটাকে রেজিস্ট করে দিতে পারবে, তারা কি হবে, একটা গুড কোয়ালিটির লুব্রিক্যান্ট হবে। বোঝা গেল? Yes. Okay. Classification of lubricant. Number one, that is liquid lubricant. Which are liquid lubricants? Lubricants exist in different forms. These are liquid, solid, or semi-solid. যেখানে কি হচ্ছে, মেনলি ম্যাক্সিমাম লুব্রিক্যান্ট আমরা দেখতে পাবো কি লিকুইড ফর্মে। আমরা দেখেই চারদিকে, এখনো দেখবো সেটা কি লিকুইড লুব্রিক্যান্ট কি, কোথা থেকে বিভিন্ন রকম সোর্স থাকে এই ডিফারেন্ট লুব্রিক্যান্টের, লিকুইড লুব্রিক্যান্টের। ফার্স্ট সোর্স কি, ফ্রম ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েলস আর অবটেন ফ্রম ভেজিটেবলস, অ্যাজ ফর এক্সাম্পল ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল এটসেট্রা। এগুলো কি, এগুলো হচ্ছে কি এক ধরনের লুব্রিক্যান্ট, যেটা কি ক্যাস্টর অয়েল জ্যাকট্রোফা গাছ থেকে পাওয়া যায়। তার অলিভ অয়েল একটা ভেজিটেবল থেকে এটা কালেক্ট করা হয়। কোকোনাট অয়েল তোমরা ভালো করে জানো, নারকেলের থেকে পাওয়া যায়। তাহলে এই সমস্ত যে অয়েল গুলো এক ধরনের লুব্রিক্যান্ট, যেগুলো সোর্স কি ভেজিটেবল। এগুলো থাকে কিভাবে, ইন ফর্মস অফ লিকুইড। Number two, animal oil. Animal are obtained from the source of animal source. Example, whale oil, lard oil, etc. এগুলো কি, এগুলো হচ্ছে তিমি মাছ কিংবা তিমি মাছের তেল বা কড মাছের তেল, এগুলো থেকে কি হয়, এই সমস্ত তেলগুলোকে সংগ্রহ করা হয়। আর এগুলো কি হচ্ছে, একটা অ্যানিমেল অয়েল লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করা হয়। এটা কি বোঝা গেল? Yes. লার্ড অয়েল মানে, হ্যাঁ, লার্ড অয়েলটা কি? লার্ড অয়েল হচ্ছে কড মাছের থেকে পাওয়া যায়। কড মাছ বলে না, একটা কড মাছের মাছ আছে, শঙ্কর মাছ ধরনের একটা শঙ্কর ধরনের একটা মাছ আছে, এখান থেকে। হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ বলো। বলছি এই লার্ড অয়েল, এটা বলছে কড লিভার অয়েলও তো বলে। হ্যাঁ হ্যাঁ বলে, ওটাও বলে, কড লিভার অয়েলও বলে। সেকেন্ড হচ্ছে দেখো, মিনারেল অর পেট্রোলিয়াম অয়েল। ইট ইজ অবটেন্ড বাই ডিস্টিলেশন অফ পেট্রোলিয়াম। যেমন আমরা নর্মাল ভাবে চিনি, ধর পেট্রোল, কেরোসিন, ডিজেল, এগুলো এগুলো কি মিনারেল অর পেট্রোলিয়াম অয়েল, যেগুলো হচ্ছে মেনলি বিভিন্ন রকম খনি থেকে পাওয়া যায়, মাইন থেকে কালেক্ট করা হয়। সেইগুলোকে কি বলেছে, পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম অয়েল কি করা হয়, এক্সট্রাক্ট করা হয়। সেই ক্রুড পেট্রোলিয়াম অয়েলকে কি করা হয়, বিভিন্ন ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিংবা আদার্স কোনো অনেক প্রসেস আছে, যেখান থেকে রিয়াকশন করিয়ে করিয়ে বিভিন্ন রকম স্টেজে পেট্রোলিয়াম তৈরি হয়, কোথাও ডিজেল তৈরি হয়, কোথাও কেরোসিন তৈরি হয়। এরকম যে সমস্ত যে এই লুব্রিক্যান্ট গুলো পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে মিনারেল অর পেট্রোলিয়াম অয়েল লুব্রিক্যান্ট। এগুলো, এই যে লুব্রিক্যান্ট গুলো পড়ছি, এগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে সবসময় দেখতে পাবো, সচরাচর সব জায়গায় দেখতে পাবো, আমরা ইউজও করছি। সেই জন্য আমাদের এই জিনিসগুলো বুঝতে বেশি অসুবিধা হবে না। বোঝা যাচ্ছে কি বলছি আমি? Yes, sir. Yes, sir. Blended oil. When minerals oil compounded with fatty oil, then blended oil obtained. মানে কি বলে তো, বিভিন্ন রকম মিনারেল অয়েল গুলো
ভালোভাবে অনেক সময় কাজ করে না, সেগুলোকে খুব ইজি ভাবে ইউজ করার জন্য কি করা হয়, তার মধ্যে কিছু ফ্যাট নর্মাল ভাবে ফ্যাট ইউজ করা হয়, ঠিক আছে। সেই সমস্ত অয়েলকে কি বলা হচ্ছে, ব্লেন্ডেড অয়েল। যেমন এক্সাম্পল কি হতে পারে, ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি এস্টার, এই সমস্ত অয়েলগুলো বা লুব্রিক্যান্ট গুলোকে আমাদের ব্লেন্ডেড অয়েল হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, that is সেমি সলিড লুব্রিক্যান্ট। সেমি সলিড লুব্রিক্যান্ট মানে কি, যে সমস্ত লুব্রিক্যান্ট একদম সলিডও নয় আবার লিকুইডও নয়, ঠিক মাঝামাঝি পজিশনে, তাকে বলা হয় কি, সেমি সলিড লিকুইড। দ্য এক্সাম্পল ইজ গ্রিজ, ভেসলিন এটসেট্রা। হ্যাঁ, তো তোমরা তো গ্রিজ দেখেছো, ভেসলিনও দেখেছো, কি হয়, একটা জেলির মতো থকথকে হয় না, জেলির মতো থকথকে হয় না, তো এটা তো হ্যাঁ সলিডও নয় আবার লিকুইড ফর্মও থাকে না, দুটোর পজিশনে মাঝামাঝি পজিশনে এক্সিস্ট করে। তো এই ধরনের এই গ্রিজ অথবা ভেসলিনকে বলা হচ্ছে কি, সেমি সলিড লুব্রিক্যান্ট। What is grease? Grease is a thick fatty oil, especially one used to lubricate machinery. Grease are generally applied in area where a continuous supply of oil cannot be retained. গ্রিজ গুলো তোমরা তো অনেক ইউজ করেছো না, গ্রিজ বিভিন্ন রকম ভাবে ইউজ করে থাকো, মেশিনে ইউজ করে থাকো, সাইকেলের বল বিয়ারিং এ ইউজ করে থাকো না, বিভিন্ন রকম এমনি নর্মাল বাইকে ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয় মেনলি গ্রিজটা? গ্রিজটা মেনলি ইউজ করা হয় যে ধরো এমন একটা জায়গায় যেখানে বাইরে থেকে কোনো রকম ভাবে লুব্রিক্যান্ট ইউজ করা যায় না, অত সহজে ইউজ করা সম্ভব হয় না। যেমন বল বিয়ারিং যেখানে আছে ভিতরে, ওখানে কি হয়, গ্রিজ দিয়ে সেট করে থাকে, তাই না? ওই বল বিয়ারিং এর মধ্যে গ্রিজটাকে অনেক বেশি করে গ্রিজ দিয়ে লাগিয়ে দেওয়া থাকে, যাতে বাইরে থেকে আর অয়েল না দিলেও ওই গ্রিজটা লুব্রিকেটের কাজ করে। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলছি? Yes, sir. হ্যাঁ, তো তাহলে কি আছে, যেখানে হচ্ছে মেনলি বাইরে থেকে অয়েলকে এক্সট্রা ভাবে ইউজ করা সম্ভব হয় না, সেই সমস্ত জায়গায় মেনলি এই গ্রিজ ইউজ করা হয়। এই গ্রিজ হচ্ছে দুটো টাইপের হয়। কি হয়? নাম্বার ওয়ান, সিলিকন গ্রিজ। ইট ইজ অ্যান অ্যামরফাস ফিউমড সিলিকা থিন পলিসিলিকন বেসড কম্পাউন্ড। এই যে সিলক্সেন বলে একটা কম্পাউন্ড থাকে, সেটা কি হয়, ওর মধ্যে সিলিকার গুঁড়ো, সিলিকা জানো তো, সিলিকন ডাইঅক্সাইড যারা দেখেছো, SiO2 অর্থাৎ বালি মেনলি, এই সিলিকন ডাইঅক্সাইড কি করা হয়, সিলক্সেন বলে একটা কম্পাউন্ড থাকে যেটা লিকুইড ফর্মে থাকে, তার মধ্যে পেস্ট মতো করা থাকে। এই ধরনের পেস্টকে কি বলা হচ্ছে, সিলিকন গ্রিজ। কোথায় ইউজ হয়? ইট ইজ ইউজড হোয়ার অয়েল বেসড লুব্রিক্যান্টস উড অ্যাটাক রাবার সিল, মেনটেন স্টেবিলিটি আন্ডার হাই প্রেসার। যে সমস্ত জায়গায় কি হয়, রাবারের যেমন থাকবে দরজায় কি হয়, রাবারের বিভিন্ন রকম পলিমার ইউজ করা হয় দরজার পাশাপাশি, অর্থাৎ যেখানে একদম ওয়াটার প্রুফ বানাতে, যে সমস্ত দরজা বা জানলা হচ্ছে ওয়াটার প্রুফ কিংবা কোনো এয়ার এদিক সেদিক আসে না, সেই সমস্ত জায়গায় সেই রাবার গুলোর উপরে এই সমস্ত গ্রিজ গুলো ইউজ করা হয়, সিলিকন গ্রিজ ইউজ করা হয়, যার ফলে কি হবে, ওটা স্মুথ ভাবে কাজ করে। আমি কি বলছি বুঝতে পারছো? যখন ওই দরজা জানলা লাগানো হয়, সেখানে হাই প্রেসার জেনারেট হয়, সেই হাই প্রেসারেও কিন্তু এই সমস্ত লুব্রিক্যান্ট গুলো ওখানে ইউজ করা হয়। বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. নেক্সট হচ্ছে অ্যাক্সেল গ্রিজ, এ থিক হেভি গ্রিজ প্রিপেয়ার্ড ফ্রম রেজিন অ্যান্ড ফ্যাটি অয়েলস। রেজিন, ডিফারেন্ট টাইপ অফ রেজিন বা গদ, ডিফারেন্ট টাইপ অফ রেজিন যেগুলো গদ বলে হয়,
তাদের সঙ্গে কি হয়, বিভিন্ন রকম ফ্যাট মিশানো হয়। এই সমস্ত ফ্যাট মিশিয়ে অ্যাক্সেল গ্রিস ইউজ করা হয়। অ্যাক্সেল দেখেছো তো, বড় বড় গাড়ির অ্যাক্সেল থাকে, ছোট বড় গাড়ির অ্যাক্সেল থাকে, সেই সমস্ত অ্যাক্সেল দেখবে অনেক প্রচুর পরিমাণে গ্রিজের মতো একটা জিনিস মানে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা মেনলি হচ্ছে কি অ্যাক্সেল গ্রিজ। সেটা কিভাবে তৈরি হয়, রেজিনের মধ্যে বিভিন্ন রকম ফ্যাট মেশানো হয়। ফ্যাট গুলো হচ্ছে নর্মাল ফর্মে থাকে না, ওটা খুবই উন্নত ফর্মে থাকে। সেই ফ্যাট গুলো মেশালে কি হবে, একটা লুব্রিক্যান্ট তৈরি হয়। সেই লুব্রিক্যান্টটাকে অ্যাক্সিলেট করতে ইউজ করে, খুব ইজি ভাবে যাতে অ্যাক্সিলেট করতে পারে তার জন্য ইউজ করা হয়। বুঝে গেল? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. সলিড লুব্রিক্যান্ট, এটা আগের দিন পড়েছি, একটা দুটো পড়েছি। আজকে কি পড়বো একটা, সেটাকে একটু দেখে নেবো আরেকবার। সলিড লুব্রিক্যান্ট কি আছে, দিস সলিড লুব্রিক্যান্ট fill up the low spots in the surface of moving or sliding parts and form a solid film which exhibits low frictional resistance. এই সমস্ত সলিড লুব্রিক্যান্ট এমন একটা জায়গায় ইউজ করা হয় যেখানে Sir, আপনার হাই voice প্রেসার break জেনারেট করছে। হয়। হ্যালো, শোনা এটা না যাচ্ছে? তো তো আছে। না তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ক্লিয়ার ভয়েস আছে স্যার। নীলাঞ্জনে তাহলে মনে হচ্ছে কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। দেখো এখানে কি হয়, এই যে সলিড লুব্রিক্যান্ট গুলো কোথায় ইউজ করা হয়, মেনলি যেখানে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিয়ালি মেনলি ইউজ করা হয়। প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, কিংবা কোথাও খুব হাই প্রেসার জেনারেট হয়। প্রেসার কেমন, খুব হাই। সেই সমস্ত জায়গায় কি হচ্ছে, এই সমস্ত সলিড লুব্রিক্যান্ট ইউজ করা হয়। এক্সাম্পল কি হবে, গ্রাফাইট, মলিবডেনাম ডাইসালফাইড, এগুলো কি হচ্ছে এই সলিড লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করা হয়। গ্রাফাইট তো আমরা আগের দিন আলোচনা করেছি, আজও একবার দেখবো। নতুন একটা এলো কি, মলিবডেনাম ডাইসালফাইড, ফর্মুলা ইজ MOH2, এটাও একটা সলিড লুব্রিক্যান্ট। ফার্স্ট, গ্রাফাইট। Graphite consists a layer of carbon. Every carbon attached with nearby 3 carbon. So 1 electron is free. এই যে গ্রাফাইটে একটা লেয়ার থাকে পরপর, আগের দিন বলেছিলাম। এই লেয়ার গুলো তৈরি হয় কার্বন দিয়ে। এই কার্বন গুলো কি হচ্ছে, পরস্পরের পাশাপাশি 3টে কার্বনের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে। তাহলে কার্বনের যেহেতু ভ্যালেন্সি বা যোজ্যতা ইলেকট্রন কটা, 4টে হয়, সেখানে পাশাপাশি 3টে কার্বনের সঙ্গে 3টে ইলেকট্রন দিয়ে বন্ড হলো, তাহলে আরেকটা এক্সট্রা ইলেকট্রন কি হবে, ফ্রি হিসেবে থাকে। সেই সমস্ত ফ্রি ইলেকট্রন গুলোই কি করে, এই থাকার জন্য এই গ্রাফাইট কি করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। বোঝা গেল কি? তাহলে এখানে কি হচ্ছে, যে গ্রাফাইটের যে লেয়ার গুলো উপর চেপে থাকে, সেটা কিভাবে থাকে, ডিউ টু দা ভ্যান ডার ওয়াল ফোর্স। এই ভ্যান ডার ওয়াল ফোর্স হচ্ছে খুবই একটা উইক ফোর্স, যার ফলে কি হচ্ছে, কোনো এই লেয়ার গুলো নিজেদের মধ্যে অ্যাটাচ থাকে। যখনই কোনো হাই প্রেসার জেনারেট করা হয়, সেক্ষেত্রে এই ফোর্স গুলো ব্রেক করে যায় এবং লেয়ার গুলো একে অপরের থেকে পিছিয়ে যেতে থাকে বা স্লিপ করতে থাকে। সেই জন্য আমরা এই লুব্রিক্যান্টটাকে অর্থাৎ গ্রাফাইটটাকে খুব ইজি ভাবে ইউজ করতে পারি। আমরা ইউজ করি কোথায়, লেখার কাজে ইউজ করছি, গ্রাফাইট দিয়ে পেন্সিল দিয়ে লিখছি, খুব স্মুথ ভাবে লেখা হয় না। ইয়েস স্যার। এবং কি হচ্ছে, হ্যাঁ, আর এখানে এটাতে কি হচ্ছে, আরেকটা জিনিস এখানে লেখা আছে দেখো পিপিটিতে, সেপারেশন ভ্যান ডার ওয়ালস ফোর্স সেপারেশন 0.34 হবে, ওটা 0.34 ন্যানোমিটার হবে। ওটা 0.3 আছে, শুধু 0.34 ন্যানোমিটার হবে। আর এই পাশে দেখো গ্রাফাইটটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই দুটো লেয়ারের মাঝখানে ডিস্টেন্স 0.34 ন্যানোমিটার এবং একটা কার্বন থেকে আরেকটা কার্বনের ডিস্টেন্স 0.14 ন্যানোমিটার। এই যে লেয়ার গুলো আছে পরস্পর, তাদের মধ্যে একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স অ্যাট্রাকশন আছে, যার ফলে এই লেয়ার গুলো পরস্পরের সঙ্গে অ্যাডেড হয়ে আছে বা যুক্ত হয়ে আছে। এটা কোথায় ইউজ করা হয়, মেনলি
ইট ইজ ইউজড ইন কাস্ট আয়রন বিয়ারিং, আইসি ইঞ্জিন। এই সমস্ত আইসি ইঞ্জিন আছে না, সেগুলোতে বিভিন্ন রকম মানে ধাক্কা, খুব জোরে ধাক্কা সামলানোর জন্য এই গ্রাফাইট গুলো ইউজ করা হয়। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে দেখবে কোনো একটা জায়গায় ধরো হেভি প্রেসার জেনারেট হচ্ছে, সেই সমস্ত জায়গায় যাতে এই প্রেসার গুলোকে সামলানোর জন্য এই গ্রাফাইট ইউজ করা হয়। কারণ কি, যখন প্রেসার পড়বে এই গ্রাফাইটের উপরে, তাহলে কি হবে, গ্রাফাইটের যে এই যে লেয়ার গুলো উপর থেকে কি হবে, স্লিপ করতে থাকবে, এবং যে ধাক্কাটা এলো সেই ধাক্কাটাকে খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। বোঝা গেল গ্রাফাইট নিয়ে কি ব্যাপার? Yes, sir. এবং এখানে এই যে গ্রাফাইটের প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কত, sp2, একটা s অরবিটাল এবং দুটো p অরবিটাল নিয়ে এই কার্বন গুলো নিজেদের মধ্যে বন্ডিং করে আছে, তাই না? কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি, কে বলবে? 4 স্যার। 4 তো বুঝলাম, 1s2 2s2 2p2, তাই না? তোমরা শিখলে যে কার্বনের অ্যাটমিক নাম্বার তো 6, ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 1s2 2s2 2p2, তাই না? তাহলে এই যে 2p2 লাস্টে দুটো ইলেকট্রন আছে p অরবিটালের, আর একটা কার্বনের সঙ্গেও কিন্তু এই p এবং s, 2s আর 2p, এই দুটো বন্ডিং করে কি করবে, একটা s আর দুটো p অরবিটাল নিয়ে sp2 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করে। নেক্সট যাচ্ছি, দেখো মলিবডেনাম ডাইসালফাইড, ফর্মুলা কি, MOH2। এটা দেখতে কেমন হয়, ইট হ্যাজ স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার। এটা দেখতে হয় কেমন, স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার, মানে কি, একটা, এটাও কিন্তু লেয়ার স্ট্রাকচার, একটা মলিবডেনামের লেয়ার থাকে, তার উপর নিচে কি থাকে, দুটো সালফাইডের লেয়ার থাকে। সালফাইড মানে S2-। তোমরা পাশে পিকচার দেখো, কি দেখতে পাচ্ছ, দেখো দেখো ইয়েলো কালার, যেটা পিকচার দেখতে পাচ্ছ তো ভালো করে? ইয়েস স্যার। আচ্ছা, দেখো যে ইয়েলো কালারের যে বলগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব সালফার, আর মাঝখানে যে পিঙ্ক কালারের যে বলগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মলিবডেনাম। তাহলে একটা মলিবডেনাম লেয়ারের উপরে নিচে কি আছে, দুটো সালফাইডের লেয়ার আছে, তাই না? একটা মলিবডেনাম লেয়ার থেকে আর একটা মলিবডেনাম লেয়ার অবধি এর ডিসটেন্স কত, 3.08 অ্যাংস্ট্রম, এবং একটা মলিবডেনাম থেকে আর একটা মলিবডেনামের ডিসটেন্স কত, 3.15 অ্যাংস্ট্রম। এটা কি, স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার। এটা কোথায় ইউজ হয়, মলিবডেনাম ডাইসালফাইড ইউজ ইন দা স্পেস শাটল, মেনলি ইন দা স্পেস শাটল, অর্থাৎ যেগুলো মহাকাশ যান যেগুলো যাচ্ছে, সেখানে যদি কোনো একটা পার্টসে যদি লুব্রিকেটিং এজেন্টের দরকার হয়, সেক্ষেত্রে কি হয়, এই মলিবডেনাম ডাইসালফেট লুব্রিকেন্টটা ইউজ করা হয়। কারণ কি, এর থার্মাল স্টেবিলিটি অনেক বেশি, হ্যাঁ, এই মলিবডেনাম ডাইসালফাইডের থার্মাল স্টেবিলিটিটা অনেক বেশি, এবং অনেকটা হিট সহ্য করতে পারছে। এটা কি বোঝা গেল? Yes, sir. সিনথেটিক লুব্রিক্যান্ট, কিছু কিছু মানে লুব্রিক্যান্ট আছে, যে সমস্ত লুব্রিক্যান্ট গুলো খুব ইজি ভাবে ইউজ করা সম্ভব হয় না, ঠিক আছে? সেই সমস্ত লুব্রিক্যান্টকে, যেগুলো মেনলি আমাদের এয়ারক্রাফট, অর্থাৎ বিভিন্ন রকম এরোপ্লেন, জেট বিমান, এইসব জায়গায় যে সমস্ত লুব্রিক্যান্ট ইউজ করা হয়, তাহলে এইসব ইঞ্জিনের ইউজ করা হয় মানে কি, এই সমস্ত ইঞ্জিনে তো প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, তাই না? এই সমস্ত ইঞ্জিনে প্রচুর হিট জেনারেট হওয়ার জন্য সেখানে কোনো একটা যদি লুব্রিক্যান্ট ইউজ করা হয় যেটার হচ্ছে খুব কম টেম্পারেচারে জ্বলে উঠবে বা ফ্লেমেবল হবে, সেটা কি খুব ভালো হবে কাজ? নিশ্চয়ই হবে না, সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, অ্যাক্সিডেন্ট হবে। তাই সেখানে এমন কোন লুব্রিক্যান্ট ইউজ করতে হবে যে সমস্ত লুব্রিক্যান্টকে কি করা হয়,
যে সমস্ত লুব্রিক্যান্টের খুব বেশি পরিমাণ থার্মাল রেজিস্ট্যান্স থাকবে, থার্মাল মানে টেম্পারেচারে অত সহজে জ্বলে যাবে না বা আগুন ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেই সমস্ত লুব্রিক্যান্টকে স্পেশাল ভাবে তৈরি করা হয়। যে সমস্ত লুব্রিক্যান্ট কাজ করবে কত -50°C থেকে 260° মানে 260°C, এই যে রেঞ্জ, একটা ওয়াইড রেঞ্জ, এই রেঞ্জের মাঝখানে এরা কাজ করতে পারে। এই রেঞ্জের মাঝখানে খুব ইজি ভাবে কাজ করবে। এর থেকে বেশি হলে তখন কিন্তু এদের কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে। বোঝা গেল কি? আর এই সমস্ত লুব্রিক্যান্ট গুলো এদের ফ্রিজিং পয়েন্টটা খুব কম হয় এবং ভিসকোসিটি ইন্ডেক্স, এই ভিসকোসিটি ইন্ডেক্স কি হবে এদের ক্ষেত্রে অনেক বেশি হয়। এরা কিন্তু কোন রকম ভাবে ফ্লেমেবল নয়, নন ফ্লেমেবল। এটা কি বোঝা গেল কি বললাম? হ্যালো, Yes, sir. আচ্ছা আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে না? Yes, sir. Clear, clear. ক্লিয়ার আছে। ও, দেখ কয়েকদিন আগে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম না, ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট। ইয়েস সেই ফ্ল্যাশ Yes, পয়েন্ট, sir. হ্যাঁ হ্যাঁ, এই ফ্ল্যাশ পয়েন্ট যে সমস্ত লুব্রিক্যান্টের বেশি হয় সেই সমস্ত লুব্রিক্যান্টে কি হয় খুব ভালোভাবে কাজ করতে পারে। কোথায়? কোন একটা ইঞ্জিন, যে ইঞ্জিনের হচ্ছে কি হিট জেনারেশনটা অনেক বেশি হয়। হিট জেনারেশনটা অনেক বেশি হওয়া মানে কি, সেখানে এমন একটা লুব্রিক্যান্ট ইউজ করতে হবে যাতে ওই যে হিট জেনারেট হচ্ছে সেই হিটে কিন্তু জ্বলে যেতে না যায়, তার থেকে বেশি পরিমাণ হতে হবে, তাই তো? অর্থাৎ যে সমস্ত লুব্রিক্যান্টের ফ্ল্যাশ পয়েন্টটা অনেক বেশি হবে সেই সমস্ত লুব্রিক্যান্ট খুব ভালোভাবে কাজ করতে পারবে যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে। সেখানে এই যে সিনথেটিক লুব্রিক্যান্ট গুলো কি হয়, এটা খুবই থার্মাল স্টেবিলিটি হয়, অর্থাৎ এদের ফ্ল্যাশ পয়েন্ট অনেক অনেক বেশি হয়। মানে হিটটাকে ইগনোর করে কাজটা করে যাচ্ছে। একদম এক্স্যাক্টলি, হিটটাকে ইগনোর করে কাজটা করে যাবে। তার যদি ফ্ল্যাশ পয়েন্ট যদি কম হয়, যে হিটটা জেনারেট হচ্ছে তার থেকে কম হলে কি হবে, আগুন ধরে যাবে না? আগুন ধরে গেলে তার কাজ হবে না। সেই জন্য কি হয়, যে সমস্ত এই এরোপ্লেন কিংবা জেট বিমান প্রভৃতি বেশি জায়গায় যে সমস্ত লুব্রিক্যান্ট ইউজ করা হয় সেগুলোকে স্পেশাল ভাবে তৈরি করা হয়। কি হিসাবে তৈরি করা হবে? কোন একটা লুব্রিক্যান্টের সঙ্গে অন্যান্য কোন লুব্রিক্যান্ট গুলো মিশিয়ে তৈরি করা হয় যাতে তার কোয়ালিটিটা অনেক বেশি ভালো হয়। কিছু সিনথেটিক লুব্রিক্যান্ট দেখবো এবারে। নাম্বার 1 কি, সিলিকনস। Silicons are not oxidized up to 200°C and undergo oxidation rapidly above 200°C and started cracking at 230°C. সিলিকনস হচ্ছে এমন একটা লুব্রিক্যান্ট যে লুব্রিক্যান্টটা কি করে না 200° টেম্পারেচার যদি হয়েও যায় তার আগে অবধি কোন রকম ভাবে কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। যখন কি হবে 200°র বেশি পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, নিজে অক্সিডাইজ হয়ে যাবে। অক্সিডাইজ মানে কি হবে, জারিত হয়ে যাবে। অনেক বেশি টেম্পারেচারে কি হয়, বিভিন্ন রকম লুব্রিক্যান্ট গুলো কি হয় নিজে থেকে কি হবে অক্সিডাইজ বা জারিত হয়ে যায়। অক্সিডাইজ হলে কি হবে, ডিফারেন্ট টাইপ অফ কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে দেবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যদি আলাদা হয়ে যায় ফ্যাট থেকে তাহলে ও তো মানে কর্মক্ষমতায় চলে গেল সেই লুব্রিক্যান্টে, সেই লুব্রিক্যান্টটা আর কাজ করবে না। আর লুব্রিক্যান্ট যদি না কাজ করে তাহলে কি হবে, নর্মাল ভাবে আগুন ধরে যাবে, বেশি ফ্রিকশন হবে, হিট জেনারেট হবে, আগুন ধরে যাবে, তাই না? তো যখন এই টেম্পারেচার বাড়তে বাড়তে যখন একদম 230° চলে যাবে সেক্ষেত্রে কি হবে, তখন এই লুব্রিক্যান্টটা কিন্তু ক্র্যাকিং শুরু করে। ক্র্যাকিং মানে কি, এর হচ্ছে কর্মক্ষমতা একদম জিরো হয়ে যায়, সেক্ষেত্রে ক্র্যাক করে যেতে থাকে। ক্র্যাক করে গেলে আগুন জ্বলে যাবে। বোঝা কি গেল? Yes, sir.
আর একটা হচ্ছে পলিগ্লাইকল, হ্যাঁ, পলিগ্লাইকল, সেটা কি? Sir, পলিথিন গ্লাইকল, হ্যাঁ হ্যাঁ বলো। sir, starts cracking at 230 degree centigrade টা আরেকবার বুঝান। দেখো এই যে সিলিকনস গুলো মেনলি যখন 200 ডিগ্রি টেম্পারেচার একদম হয়ে যায় সেক্ষেত্রে সেই অবধি এরা ভালোভাবে কাজ করতে পারে। যখন 200 থেকে বাড়লো, 205 হলো, 210 হলো, সেক্ষেত্রে মানে এদের এফিসিয়েন্সিটা অনেকটা কমে যায়। কিন্তু এই বাড়তে বাড়তে যখন 230 চলে যাবে, 230 হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এর এফিসিয়েন্সি একদম জিরো হয়ে যায় বা এর কাজ করার ক্ষমতা একদম নেই। সেক্ষেত্রে এরা ক্র্যাক করে যায়, অর্থাৎ এরা পুরো যে সারফেসে ছিল সেই সারফেস থেকে সরে আসছে, মানে একদম লিকুইড হয়ে যায়, কোনো স্টিকি পজিশন থাকে না, একদম লিকুইড হয়ে যায়, তাহলে গড়িয়ে পড়ে যাবে। তাহলে কি হবে, ওই যে সারফেসটা পুরো এই যে লুব্রিক্যান্ট ফ্রি হয়ে গেল, তাহলে সারফেস গুলোর মাঝখানে কি হবে, বিশেষ ফ্রিকশনটা বেশি পরিমাণ হবে। আর যত বেশি ফ্রিকশন হবে তখন কি হবে, সেখানে তো কোনো লুব্রিক্যান্টই নেই, ফ্রিকশন বেশি হওয়া মানে কি হিট জেনারেট হবে প্রচুর পরিমাণে, সেখানে হিট জেনারেট হলে সেই হিট থেকে আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তখন এটা Yes. ক্র্যাক করে গেল। আচ্ছা, এবার হচ্ছে পলিগ্লাইকল, এটাও একটা সিনথেটিক লুব্রিক্যান্ট। এই পলিগ্লাইকলসটা কি করে তৈরি করে, মেনলি পলিথিন গ্লাইকল, পলিপ্রোপিলিন গ্লাইকল আর গ্লিসাইডাল ইথার গুলো কি হচ্ছে, এগুলোকে ইউজ করা হয়। এগুলো মেনলি কি হবে, জলে সলিবল হতে পারে, আবার কিছু আছে জলে সলিবল হয় না। এগুলো কি হয়, মেনলি বিভিন্ন রকম রাবার জয়েনিং, বিভিন্ন বিয়ারিং কিংবা জয়েন্ট, এইসব জায়গায় কি হচ্ছে লুব্রিকেট করতে ইউজ করা হয় এগুলো। তাহলে কি পলিগ্লাইকল হচ্ছে কি মেনলি কয়েকটা মানে এই লুব্রিকেন্ট আছে যেটা হচ্ছে ওয়াটার সলিবল, জলে কিন্তু দ্রবীভূত হতে পারে, আবার কিছু আছে জলে দ্রবীভূত হয় না। যেগুলো মেনলি জলে দ্রবীভূত হয় না সেগুলোর এফিসিয়েন্সিটা অনেক বেশি হয়। ঠিক আছে, এগুলো কোথায় ইউজ করা হয়, রাবার বিয়ারিং এবং জয়েন্টের ক্ষেত্রে এই সবগুলো খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। ক্লোরিনেটেড অ্যান্ড ফ্লুরিনেটেড হাইড্রোকার্বনস, এই যে ক্লোরিনেটেড এবং ফ্লুরিনেটেড হাইড্রোকার্বনস গুলো বলা হলো, এইগুলো মেনলি মানে প্রচুর পরিমাণে রিয়াক্ট্যান্ট, যেখানে কেমিক্যাল রিয়াকশন হয় সেই সমস্ত জায়গায় ইউজ করা হয়। কারণ কি, এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশন রেজিস্ট্যান্ট, এরা কোনো রকম ভাবে কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে না। তাহলে কেমিক্যাল রিয়াকশন যদি নাই হয় তাহলে অক্সিডেশন হওয়ার কোনো গল্পই নেই, তাই না? মেনলি কি বললাম, যে যখন কোনো লুব্রিক্যান্ট অক্সিডাইজ হয়, অক্সিডাইজ হওয়া মানে কি কার্বক্সিলিক অ্যাসিড গুলোকে আলাদা করে দেওয়া, আর সেখানে ওই লুব্রিক্যান্টের এফিসিয়েন্সিটা কমে গেল এবং কাজ করার ক্ষমতা হারিয়ে ফেললো। তাহলে এই ক্লোরিনেটেড কিংবা ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন যদি এই মেনলি মানে কেমিক্যাল রিয়াকশনেই পার্টিসিপেট না করে, তাহলে সেক্ষেত্রে কোনো অক্সিডেশনের কোনো গল্পই থাকে না এবং অ্যাসিড গুলো আলাদা হওয়ার কোনো গল্পই নেই। তখন এই সমস্ত পজিশনে এই ক্লোরিনেটেড কিংবা ফ্লোরিনেটেড লুব্রিক্যান্ট গুলো খুব ভালো লুব্রিক্যান্ট হিসাবে কাজ করে। এটা কি বোঝা গেল? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে। স্যার একটা কথা জিজ্ঞাসা করি, ক্র্যাকিংটা ওই লুব্রিকেন্টটাকে বলছি না, যে মেশিনটা ক্র্যাক করছে সেইটাকে বলছি। লুব্রিক্যান্টটা তার ক্র্যাক ক্ষেত্রে করে যায়, লুব্রিক্যান্টের কোনো মানে ডিফরমেশন ঘটছে সেটা। ক্র্যাক মানে ওই মেশিনের ডিফরমেশন নয়, না না, লুব্রিক্যান্টের যে লুব্রিকেন্টের এফিসিয়েন্সি, ডিফরমেশন ঘটছে, লুব্রিকেন্টটা মানে অন্য কিছুতে ট্রান্সফার হয়ে যাচ্ছে আর কি, ভেঙে যাচ্ছে। লুব্রিক্যান্টের ডিফরমেশন মানে হচ্ছে গিয়ে কোনো একটা শেপ চেঞ্জ হওয়া। লুব্রিক্যান্ট তো লিকুইড মেনলি, এটা তো লিকুইড লুব্রিক্যান্ট বলছি আমরা, তাহলে লিকুইডের তো আর মানে শেপ চেঞ্জ হবে না। এ কি করে, তার এফিসিয়েন্ট মানে তার যে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে, তাকে বলা হয় ক্র্যাকিং বলা হয়। ওকে বুঝতে স্যার। পারলে কি বললাম, যে ডিফরমেশন মানে একটা শেপ থেকে Yes. আরেকটা শেপ চেঞ্জ হয়ে যাওয়া। কিন্তু যেহেতু এটা লিকুইড তাহলে শেপ চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই, এখানে কি হবে, তার কাজ করার ক্ষমতাটা হারিয়ে যাবে। বুঝতে পারলে? ইয়েস স্যার। আচ্ছা, নাম্বার 4 কি আছে, পলিমার হাইড্রোকার্বন। পলিমার হাইড্রোকার্বন গুলো কি হচ্ছে, মেনলি পলিথিন, পলিইথিলিন,
বা পলিপ্রোপিলিন, একটু জাস্ট পলিইথিলিন বা পলিপ্রোপিলিন, এগুলো হচ্ছে কি হচ্ছে পলিমার হাইড্রোকার্বন। আমি যখন পলিমার পড়েছিলাম বলেছিলাম না বিভিন্ন রকম মনোমার গুলো নিয়ে হচ্ছে পলিমার তৈরি হয়। তার আগে একটা পলি কথার অর্থ হলো কি মেনি, অনেকগুলো ইউনিট। এই যে পলিথিন বলো বা পলিইথিলিন বলো বা পলিপ্রোপিলিন বলো, এগুলো সবই একটা পলিমেরিক কম্পাউন্ড। এই সমস্ত পলিথিন বলো পলিপ্রোপিলিন বলো এগুলো হচ্ছে রেসিডিউ ফ্রি, হ্যাঁ, কেমিক্যালি ইনার্ট অ্যান্ড থার্মাল স্টেবল লুব্রিক্যান্ট। মানে কি রেসিডিউ ফ্রি মানে কি, কিছু কিছু দেখবে লুব্রিক্যান্ট আছে যেটা ইঞ্জিনে কাজ করতে করতে হঠাৎ করে একটা নতুন একটা ফর্মে চেঞ্জ হয়ে গেল, ঠিক না? দেখা যাবে কাজ করতে করতে এমন দেখা সাইডের দিকে মেশিনের চারদিক থেকে দেখা একটা অন্যরকম ফর্মটা বেরিয়ে আসছে। দেখেছো কি কোথাও যে ধরো মাঝখানে কিছু একটা গ্রিজ দিলে এই গ্রিজ গুলো ভালোভাবে প্রেসারে কি হচ্ছে কাজ করতে করতে দেখা যাবে অন্য একটা গ্রিজ না হয়ে অন্য একটা কম্পাউন্ড তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসছে। আমি সাপোজ বলছি, গ্রিজ হয় না, বা সাপোজ বলছি এরকমই কিছু লুব্রিক্যান্ট আছে যেগুলো তার কাজ করার পর কাজ করতে করতে অন্য একটা ফর্ম তৈরি হয়ে গেল, অর্থাৎ সেটা কিন্তু ফুললি কাজ করতে পারলো না, তাই না? তা সেখানে এক্সট্রা ভাবে অন্য কোনো কম্পাউন্ডে চেঞ্জ হয়ে গেল। তাহলে সেই চেঞ্জ হয়ে গেলে তার ফুল মানে সব পরিমাণ আমি লুব্রিক্যান্টকে ইউজ করতে পারছি না। তো সেই হচ্ছে যে সমস্ত লুব্রিক্যান্টের ওইগুলো তৈরি হয় না, অর্থাৎ এক্সট্রা কোনো কম্পাউন্ড তৈরি হয় না, তারা হচ্ছে কি রেসিডিউ ফ্রি, হ্যাঁ, রেসিডিউ ফ্রি বলা হয়। এবং যারা হচ্ছে কেমিক্যালি কোনো রিয়াকশন করে না, শুধুমাত্র তাদের লুব্রিক্যান্টটা লুব্রিকেটিং এর কাজে লাগে, তাদেরকে কি বলা হচ্ছে একটা ভালো লুব্রিক্যান্ট। এবং যারা থার্মাল স্টেবল, যাদের থার্মাল স্টেবিলিটিটা অনেক বেশি হবে, প্রথম কথা হচ্ছে কি রেসিডিউ ফ্রি, কেমিক্যালি ইনার্ট এন্ড থার্মাল স্টেবিলিটি অনেক বেশি হবে, সেই সমস্ত পলিমার গুলো কি খুব গুড পলিমার হয়। এবং তাদের মধ্যে মেনলি হচ্ছে পলিথিন বা পলিপ্রোপিলিন, এই দুটো পলিমার হাইড্রোকার্বন পলিমার হচ্ছে কি খুব ভালো কোয়ালিটির পলিমার, এই ভালো কোয়ালিটির লুব্রিক্যান্ট। বোঝা গেল কি বললাম? Yes, sir. Yes, sir. অর্গানিক অ্যামিনস অ্যান্ড ইমিনস, এই যে অর্গানিক ইমিনস কিংবা অ্যামাইন এই ধরনের কোন লুব্রিক্যান্ট গুলো কি হয়, মেনলি এদের পোর পয়েন্ট খুব কম হয় এবং ভিসকোসিটি ইন্ডেক্স, এই ভিসকোসিটি ইন্ডেক্সটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি অফ দা ভিসকোসিটি। এটা একটু পরে বলছি আমি, তা মনে রাখো যাদের হচ্ছে যে সমস্ত লুব্রিক্যান্টের ভিসকোসিটি ইন্ডেক্সটা অনেক বেশি হয় সেই সমস্ত লুব্রিক্যান্টের কোয়ালিটি অনেক ভালো হয় আর ওরা খুব ভালোভাবে কাজ করতে পারে ইন হাই টেম্পারেচার। যে সমস্ত এই সমস্ত ইমিন অথবা অ্যামাইন অর্গানিক কম্পাউন্ড গুলোতে কি থাকে, লো পোর পয়েন্ট থাকে। পোর পয়েন্ট একটু পরে আমি ডেসক্রাইব করছি। লো পোর পয়েন্ট থাকে এবং ভিসকোসিটি ইন্ডেক্স অনেক হাই থাকে। সেই জন্য কি হচ্ছে এই ইমিন কিংবা অ্যামাইন অর্গানিক কম্পাউন্ড গুলো ভালো লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করা যায়। এই যে বললাম না ভিসকোসিটি ইন্ডেক্স এবং হচ্ছে পোর পয়েন্ট, একটু পরে আমি ডেসক্রাইব করছি। মেকানিজম অফ লুব্রিক্যান্টস, এই লুব্রিক্যান্টস গুলো কি মেকানিজমে কাজ করে? প্রথম হচ্ছে ফ্লুইড ফিল্ম অর হাইড্রোডাইনামিক লুব্রিকেশন লুব্রিক্যান্ট। সেটা কি? To maintain the suitable viscosity of oil, ordinary hydrocarbon lubricants are blended with long chain polymer. Hydrocarbon petroleum contains small quantities of unsaturated hydrocarbon get oxidized to form gummy products. To reduce oxidation, antioxidant like aminophenol are added. যখন কোনো লুব্রিক্যান্ট খুব ভালোভাবে কাজ করতে পারে না তার সঙ্গে কিছু অ্যাডিটিভ মেশানো হয়। অ্যাডিটিভ গুলো কি কি? ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোকার্বন লুব্রিক্যান্ট হিসেবে মেশানো হয়। ঠিক আছে, সেগুলো কি কি হতে পারে? হাইড্রোকার্বন লুব্রিক্যান্ট, লং চেন পলিমার, যেসব পলিমারের কথা একটু বললাম এই ধরনের কিছু পলিমার কি করা হয়
এই সমস্ত লুব্রিক্যান্টের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। মিশিয়ে দিলে কি হয়, এদের হচ্ছে মানে কিছু পরিমাণ যে সমস্ত পলিমার বললাম এদের মধ্যে কিছু আনস্যাচুরেটেড কম্পাউন্ড থাকে। আনস্যাচুরেটেড মানে কি, অসম্পৃক্ত। এই কম্পাউন্ড গুলো কি ধরনের কম্পাউন্ড হয়, যে সমস্ত কম্পাউন্ডে ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে। কি বললাম, যে সমস্ত কম্পাউন্ডে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকে তাদেরকে কি বলা হয় কি, আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এই আনস্যাচুরেটেড কম্পাউন্ড গুলোর পরিমাণটা কম হয়। যখন এই আনস্যাচুরেটেড কম্পাউন্ডের পরিমাণ বেশি হবে সেক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন হবে এখানে। যেহেতু এই সমস্ত কম্পাউন্ডে আনস্যাচুরেটেড কম্পাউন্ডের পরিমাণ কম থাকে সেহেতু এখানে কেমিক্যাল রিয়াকশন বেশি হয় না, তাই কোনো প্রকার অক্সিডেশন রিয়াকশন হওয়ারও সম্ভাবনা থাকে না। যদিও বা এই অক্সিডেশন কোন প্রক্রিয়াটা কোনো প্রকার হয়ে যায় বা হওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কি করা হয়, একটা অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট যেমন অ্যামিনোফেনল, অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট যেটা অ্যামিনোফেনল কে এখানে ইউজ করা হয়। এই অ্যামিনোফেনলকে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এই কেমিক্যাল রিয়াকশন যে অক্সিডেশন যে কেমিক্যাল রিয়াকশনটা হবে না। যদি এই অক্সিডেশন কেমিক্যাল রিয়াকশন না হয় সেক্ষেত্রে যে লুব্রিক্যান্টটা অ্যাসিড ফর্ম করতে পারবে না, আর এদের হচ্ছে কি এফিসিয়েন্সিটাও জিরো হয়ে যাবে না, অর্থাৎ খুব ভালোভাবে কাজ করবে। এটা কি বলা হচ্ছে কি, হাইড্রোডাইনামিক লুব্রিকেশন লুব্রিক্যান্ট। এটা কি বোঝা গেল? Yes, sir. Yes, sir. ওকে, নেক্সট কি আছে, থিন ফিল্ম আর বাউন্ডারি লুব্রিকেশন লুব্রিক্যান্ট। সে কি আছে এখানে, দে শুড পজেস অ্যাক্টিভ গ্রুপস টু মেক দ্য কেমিক্যাল বন্ড with metallic surface, long hydrocarbon chain and be capable of lateral attraction between the chain। দেখো এখানে কি হবে, মেইনলি যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড গুলো ইউজ করা হয় অর্থাৎ যেগুলো লুব্রিক্যান্ট হিসাবে তাদের একটা অ্যাক্টিভ সাইড থাকে। অ্যাক্টিভ সাইড বলতে যে সমস্ত সাইড গুলো কি করে, মেইনলি তো আমরা ইঞ্জিনে ইউজ করি, ইঞ্জিনে হচ্ছে মেটাল ইউজ করা হয়, তাহলে এমন একটা সাইড নিতে হবে সেই মেটাল গুলোর সঙ্গে কি করতে হয়, কি করে রিয়াকশন করে অ্যাডিশন প্রোডাক্ট তৈরি করে বা অ্যাটাচমেন্ট হয়ে যায়। সেগুলো কি হতে পারে, ক্লোরাইড, সালফাইড, এই সমস্ত অ্যাক্টিভ সাইড। অ্যাক্টিভ মানে কি, সক্রিয় পার্ট। যে সক্রিয় পার্ট গুলো কি করে কোন রকম ভাবে কোন মেটাল গুলোর সঙ্গে বন্ড করতে পারে। বন্ড করলে কি হবে, যদি কোনো একটা সারফেসের উপরে আমি একটা লুব্রিক্যান্ট দিলাম, লুব্রিক্যান্টের যে অ্যাক্টিভ সাইড আছে সেই অ্যাক্টিভ সাইড কি করলো, ওই সারফেসের যে মেটাল তার সঙ্গে বন্ড করে গেল, অর্থাৎ ওই সারফেসের উপরে চুপচাপ করে ওই লুব্রিক্যান্টটা থেকে গেল, কোথাও আর গড়িয়ে পড়লো না। তাহলে কি হবে, ওই লুব্রিক্যান্টটা খুব ইজি ভাবে কাজ করতে পারবে, কারণ ওই সারফেসে থাকবে, তাই না, তা ওখান থেকে পড়ে যাবে না কোনো রকম ভাবে। এই মেকানিজমটাকে কি বলা হচ্ছে, বাউন্ডারি লুব্রিকেশন লুব্রিক্যান্ট। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কি হলো প্রবলেম? স্যার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার এক্সট্রিম প্রেসার লুব্রিকেশন লুব্রিক্যান্ট। কিছু কিছু লুব্রিক্যান্ট আছে মানে সেগুলো কি হয়, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল পারপাসে খুব হাই, যেখানে হাই প্রেসার জেনারেট হয়। হাই প্রেসার জেনারেট হলে কি হবে, একটা সারফেসের উপরে আরেকটা সারফেস প্রচুর পরিমাণে হাই প্রেসার জেনারেট করলো, যার ফলে কি হবে, ওখানে একটা প্রচুর পরিমাণে হিট তৈরি হয়। ওই হিটের প্রভাবে কি হলো, যে লুব্রিক্যান্টটা ইউজ করা হচ্ছে সেই লুব্রিক্যান্টটা কি হবে, অক্সিডাইজ হয়ে গেল। অক্সিডাইজ হয়ে যাওয়া মানে কি, যেখানে কি পরিমাণ একটা অ্যাসিড তৈরি হয়ে যাবে। কোনো একটা লুব্রিক্যান্ট অক্সিডাইজ হওয়া মানে হচ্ছে কি, অ্যাসিড গুলোকে সেপারেট করে দেবে। তাহলে অ্যাসিড যদি না সেপারেট করতে পারে তাহলে লুব্রিক্যান্টটা ভালোভাবে কাজ করবে। অর্থাৎ এমন একটা লুব্রিক্যান্ট নিতে হচ্ছে এখানে যে লুব্রিক্যান্টটা ওই হাই টেম্পারেচার সহ্য করতে পারে। সেই সমস্ত লুব্রিক্যান্টের ক্ষেত্রে এক্সট্রিম প্রেসার লুব্রিকেশন লুব্রিক্যান্টকে এই মেকানিজমটা ফলো করে। অর্থাৎ যেখানে হাই প্রেসার জেনারেট হয় সেখানে তো হাই টেম্পারেচার জেনারেট হবে, সেই টেম্পারেচারকে সহ্য করতে পারবে এমন লুব্রিক্যান্ট এখানে কাজ করতে সক্ষম হবে।
বোঝা গেছে? ইয়েস স্যার, বোঝা গেছে। These special additives are organic compounds having active radicals groups such as chlorine, phosphide, sulfur, এগুলো আমি একটু আগে বললাম। মানে কি, ওই যে সারফেস এরিয়া গুলোতে কি হবে, যে এই সালফেট কিংবা সালফার কিংবা ফসফরাস ক্লোরিন গুলো থাকলে কি হবে, ওই মেটাল গুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, মেটাল গুলোর সঙ্গে বন্ড ফর্মেশন করে ফেলবে। তাহলে বন্ড ফর্মেশন হওয়া মানে হচ্ছে কি ওখানে ওই জায়গাটাতে আটকে গেল, ওখান থেকে নড়বে না। তাহলে ওখানে যদি সবসময় থেকে যায়, তাহলে যে ওর যে কাজ অর্থাৎ লুব্রিকেশন করার ওর যে কাজ, সেই কাজটা ওই জায়গায় প্রপার ভাবে করতে পারে। দেখো ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য লুব্রিক্যান্ট, কিছু ফিজিক্যাল প্রপার্টি আছে। নাম্বার 1, ভিসকোসিটি। Viscosity is the measure of the internal friction of a fluid. It is the most important physical property of a fluid in the context of lubrication. The viscosity of a lubricant varies with temperature and pressure, and some cases with the rate at which it is shared. এই যে ভিসকোসিটি তোমরা ভালো করেই জানো, তাও বলছি ভিসকোসিটি একটা কি, ইন্টারনাল ফ্রিকশন অফ এ ফ্লুইড। মানে অর্থাৎ দেখবে ভিসকাস ফোর্স একটা কাজ করে, কোন একটা লিকুইড কতটা ডেন্স, বেশি ডেন্স না কম ডেন্স, তার উপর ডিপেন্ড করে কি এই ভিসকোসিটি। তেমনি একটা লুব্রিক্যান্টের ভিসকোসিটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, যেটা কি করে টেম্পারেচারের সঙ্গে খুব রিলেটেড। টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি কমে, আর টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি, টেম্পারেচার কমলে ভিসকোসিটি কমে যায়, আর টেম্পারেচার কমলে ভিসকোসিটি বেড়ে যায়, তাই না? তো এখানে এই ভিসকোসিটিটা টার্মটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই যে কোন লুব্রিক্যান্টটা ইউজ করছো সেটার ক্ষেত্রে ভিসকোসিটি আমাদের দেখতে হবে। বেশি ভিসকাস ফোর্সের লুব্রিক্যান্ট ইউজ করলে সেই লুব্রিক্যান্টটা খুব ইজি ভাবে স্মুথ করতে পারে না। যার কম তার সেটা খুব ইজি ভাবে ইউজ হতে পারে। সেকেন্ডটা কি, অয়েলিনেস। এই অয়েলিনেসটা কি হচ্ছে, যে অর্থাৎ এখানে কোন একটা মেশিনের উপরে যখন আমরা লুব্রিক্যান্টটা দিচ্ছি, সেখানে ওই সারফেসের সঙ্গে যে লুব্রিক্যান্টটা স্টিক হয়ে যাওয়া অর্থাৎ আটকে থেকে যাওয়ার প্রবণতাটা, যে সমস্ত স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে না? কিছুক্ষণ শোনা গেল না। আচ্ছা স্যার মাঝে মধ্যে আপনার ভয়েস আসছে, যখন আসছে না তো বলবে তো একটু। স্যার এখন আসছে, এখন স্পষ্ট আসছে। স্যার এখন শোনা যাচ্ছে, আগের থেকে একটু মানে সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেছিল। আচ্ছা দেখো আমি কি বলছি, অয়েলিনেস এটা কি, এটা একটা লুব্রিক্যান্টের একটা প্রপার্টি। যে সমস্ত লুব্রিক্যান্টের ক্ষেত্রে অয়েলিনেস কম আছে, কম অয়েলিনেসের যদি লুব্রিক্যান্ট ইউজ করো, সেখানে কি হচ্ছে হাই প্রেসার, যখন প্রেসারে জেনারেট হয়, সেই হাই প্রেসারের জন্য কি হচ্ছে ওই লুব্রিক্যান্টটা এক জায়গায় জমে যেতে পারে, অর্থাৎ গড়িয়ে চলে যায়। তাহলে গড়িয়ে চলে গেলে তারা ওর কাজটা করতে পারবে না, তাই না? তো গড়িয়ে চলে গেলে তখন কাজ করতে পারছে না, উপরন্তু কি হচ্ছে, তাহলে ওই লুব্রিক্যান্টটার কোনো ইফেক্ট থাকছে না। যখন কোনো লুব্রিক্যান্ট একটা বেশি পরিমাণ অয়েলিনেস থাকে তার মধ্যেই, সেই সমস্ত লুব্রিক্যান্ট কি করে ঠিক ওই জায়গাটাইতে প্রপার ভাবে বসে থাকে, এবং সেখানে যে পজিশনটা দিলাম সেই পজিশনে লুব্রিক্যান্টটা ভালোভাবে কাজ করতে পারে। অর্থাৎ যে সমস্ত লুব্রিক্যান্টের অয়েলিনেস বেশি, সেই সমস্ত লুব্রিক্যান্ট গুলো খুব ভালোভাবে কাজ করতে সক্ষম হয়। বুঝে গেল? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার হচ্ছে দেখো ভিসকোসিটি ইন্ডেক্স কি। এই ভিসকোসিটি ইন্ডেক্স একটু আগে বললাম, এটা টেম্পারেচার রিলেটেড টার্ম। ভিসকোসিটি টেম্পারেচার রিলেটেড, যখন ভিসকোসিটি বাড়বে সেক্ষেত্রে টেম্পারেচার কমবে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে কোনো একটা লুব্রিক্যান্টের ভিসকোসিটি কমে যায়, এবং কোনো একটা লুব্রিক্যান্টের ভিসকোসিটি বাড়বে তখন যখন টেম্পারেচার কম পরিমাণ বাড়ে। অর্থাৎ আমরা জানি কি ইঞ্জিনের ক্ষেত্রে কি হিট তো প্রচুর পরিমাণে জেনারেট হয়, তাহলে বেশি হিট হয়ে যাওয়া মানে কি তার ভিসকোসিটি কমে যাওয়ার কথা,
কিন্তু ভিসকোসিটি কমে যাওয়া চলবে না। তাহলে কি হলো, যে সমস্ত লুব্রিক্যান্টের হাই ভিসকোসিটি ইন্ডেক্স থাকবে, ভিসকোসিটি ইন্ডেক্সটা অনেকটা হাই হবে, সেই সমস্ত লুব্রিক্যান্টটা কিন্তু খুব বেশি পরিমাণে ইফেক্টিভ হবে। কোথায়? বিভিন্ন রকম ইঞ্জিন গুলোতে। বোঝা গেল ব্যাপারটা? ইয়েস স্যার। নেক্সট দেখো ফ্ল্যাশ পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট তোমরা আগে কয়েকদিন আগে করেছো। সেটা কি? একটা মিনিমাম টেম্পারেচার, যেখানে সেই টেম্পারেচার কি হবে, কিছু লুব্রিক্যান্টের ভেপার যখন কি হবে, কোনো একটা লাইটের কানেক্টে আসার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ হয়ে জ্বলতে থাকবে, তাই না? তখনই সেই টেম্পারেচার কি বলবো? ফ্ল্যাশ পয়েন্ট। আর ফায়ার পয়েন্ট কি? যখন কি হবে, ওই যে ফ্লেমটা তৈরি হলো, ওই ফ্লেমটা মিনিমাম অ্যাটলিস্ট 5 সেকেন্ড ধরে কি হবে, জ্বলতে থাকবে, তখন সেই টেম্পারেচার কি বলা হবে? ফায়ার পয়েন্ট। তাহলে ফ্ল্যাশ পয়েন্ট এবং ফায়ার পয়েন্ট যে লুব্রিক্যান্টের অনেক বেশি, সেই সমস্ত লুব্রিক্যান্ট যে কোনো ইঞ্জিনে ইউজ করা সম্ভব হয়। যে ইঞ্জিনের ফায়ার পয়েন্ট নর্মাল যে টেম্পারেচার জেনারেট হচ্ছে, সেই টেম্পারেচার জেনারেটেড টেম্পারেচারটা যখন এই ফ্ল্যাশ পয়েন্ট বা ফায়ার পয়েন্ট থেকে কম হবে, সেই সমস্ত ইঞ্জিনে এই লুব্রিক্যান্ট গুলো ইউজ করা সুবিধাজনক। বোঝা গেছে এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার বোঝা আর এটা হচ্ছে হ্যাঁ ক্লাউড পয়েন্ট। ক্লাউড পয়েন্ট কি? when an oil is allowed to cool slowly, the temperature at which it appears cloudy is called cloud point. যখন কি করবে, কোন একটা লুব্রিক্যান্টকে কি হচ্ছে, কাজ করছে, প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়ে গেল, তখন কি করলো, ওই লুব্রিক্যান্টটাকে যদি রেখে দাও, ধীরে ধীরে স্লোলি কি হবে, ওটা ঠান্ডা হতে থাকবে। ঠান্ডা হতে হতে দেখবে এক সময় কি হবে, ঘোলাটে এগার হয়ে যায়। ঘোলাটে মানে ধোঁয়ার মতো হয়ে যায়। ওই টেম্পারেচারকে কি বলা হবে? ওই লুব্রিক্যান্টের ক্লাউড পয়েন্ট। ঘোলাটে হয়ে যাওয়া মানে কি? ওটা হচ্ছে ডেন্স বা ঘনত্ব বেড়ে যাচ্ছে। যখন কোনো লুব্রিক্যান্টের ঘনত্ব বেশি হবে, সেই সমস্ত লুব্রিক্যান্টটা খুব ইজি ভাবে কাজ করবে। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, যদি কোনো একটা লুব্রিক্যান্টের এই ক্লাউড পয়েন্টটা কি হয়, খুব কম হয়, সেক্ষেত্রে কি হবে, ওই লুব্রিক্যান্টটার গুড কোয়ালিটি হবে। কোয়ালিটি কি? গুড। এবার পোর পয়েন্ট কি হবে? দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য অয়েল সিজেস টু ফ্লো ইট ইজ কল্ড ইট, মানে দ্য পোর পয়েন্ট। যখন কোন একটা টেম্পারেচার যেখানে কোন একটা লুব্রিক্যান্ট গড়িয়ে চলা, অর্থাৎ যে গড়িয়ে চলে যাচ্ছে না, সে গড়িয়ে চলতে পারবে না, এটা স্টিক হয়ে বসে যাবে, স্টিক হয়ে বসে যাবে। যদি কোনো একটা লুব্রিক্যান্ট ইউজ করছো মেশিনে, তখন যদি ওই লুব্রিক্যান্টটা কি হবে, গড়িয়ে পড়ে যায়, মানে কি, তখন তো আর ওই সারফেস এরিয়াতে থাকছে না, তাহলে কাজ করতে পারবে কি? পারবে না। তাহলে ওই সারফেস এরিয়াতে আমাকে রাখতে হবে লুব্রিক্যান্টটাকে, যেখানে ওটা খুব ভালোভাবে কাজ করবে। তাহলে ওকে রাখতে গেলে কি করতে হবে? ওর হচ্ছে ডেনসিটিটা বাড়াতে হবে, অর্থাৎ ওর পোর পয়েন্টটা কমাতে হবে। পোর পয়েন্ট মানে কি? খুব কম টেম্পারেচারে যাতে ওটা স্টিক হয়ে যায় বা ওই সারফেস এরিয়াতে জমে যায়, তখন ওই সারফেস এরিয়াতেই কিন্তু ওই লুব্রিক্যান্টটা ভালোভাবে কাজ করতে পারবে। এই যে ক্লাউড পয়েন্ট আর পোর পয়েন্টটা অ্যাপ্লাই করা হয় কোথায়? মেনলি শীত প্রধান দেশে। শীত প্রধান দেশে কি হয়, খুব কম টেম্পারেচারে কি হবে, এই যে তোমার লুব্রিক্যান্ট গুলো জমে যেতে থাকে। তো সেই জমে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এদেরকে ক্লাউড পয়েন্ট এবং পোর পয়েন্টটাকে আর একটু কমিয়ে দেওয়া হয়, যাতে নর্মাল টেম্পারেচার যাতে না জমে যায়। তাহলে নর্মাল টেম্পারেচারে জমে যাওয়া মানে কি? ওটা কাজ করতেই পারবে না, স্টিক হয়ে গেল। তার থেকে যদি একটু কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, একদম কিছু পরিমাণে কাজ করতে পারবে। এটা কি বোঝা গেল? স্যার ইয়েস স্যার। বলো বলো। স্যার বলছি ক্লাউড পয়েন্টটা একবার বুঝিয়ে দেবেন? ক্লাউড পয়েন্টটা হচ্ছে কি, যদি একটা গরম লুব্রিক্যান্টকে ধীরে ধীরে ঠান্ডা হতে দিচ্ছ, তাহলে ওটা ধীরে ধীরে ঠান্ডা হতে হতে একসময় দেখবে যে ক্লাউড মানে এর মতো হয়ে গেছে, ধোঁয়ার মতো হয়ে গেছে, অর্থাৎ ওর ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে আর ওখানে স্টিক হয়ে যাচ্ছে, মানে জমে যাচ্ছে, অথচ আর গড়িয়ে পড়বে না। এই যে গড়িয়ে পড়ার ব্যাপারটা কিন্তু পরেরটা পোর পয়েন্ট চলে আসছে। যখন গড়িয়ে পড়াটা একদম সিজ হয়ে যাবে, অর্থাৎ গড়িয়ে আর একদম পড়বে না, জমে যাবে, তখন তাকে বলা হচ্ছে পোর পয়েন্ট। আর যখনই ক্লাউডটা জেনারেট হচ্ছে, সেই পয়েন্টে কি বলা হচ্ছে? ক্লাউড পয়েন্ট। বুঝতে পারলে? তার মানে স্যার তার মানে জমে যেতে শুরু করবে যে পয়েন্টটায়? হ্যাঁ, একদম গড়িয়ে পড়াটা বন্ধ হয়ে যাবে, সোজা কথা, একদম গড়িয়ে পড়াটা যদি বন্ধ হয়ে যায়, প্লেনের উপর রেখে দিলে যাতে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় না, সেই গড়িয়ে পড়াটা বন্ধ হয়ে যাবে। সেই পজিশন থেকে বলা হচ্ছে কি? পোর পয়েন্ট।
বোঝা গেল? স্যার আমি বলছি স্যার ক্লাউড পয়েন্টটা মানে কি সেই সেই টেম্পারেচারটা যেটাতে আর কি ওই গড়িয়ে পড়াটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে? না 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 না, ক্লাউড পয়েন্টটা কি হচ্ছে, যদি ঠান্ডা হতে দেবে তখন ঠান্ডা হবে, কখন ধীরে ধীরে ঠান্ডা হতে দেখবে যে একটা ধোঁয়ার মতো তৈরি হবে। এটা এক্সপেরিমেন্টটা করলে বুঝতে পারবে যে কোনো একটা গরম লুব্রিক্যান্ট যখন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার সময় দেখবে একটা তার উপরে সারফেসে একটা একদম মেঘের মতো তৈরি হবে, মানে ধোঁয়ার মতো তৈরি হবে, ক্লাউড আকার হয়ে যাবে। ওই ক্লাউডটা যখন ডেন্সিটিটা খুব বেশি পরিমাণ হয়ে যাবে, মানে কি ওটা ওই পয়েন্টটাকেই বলা হচ্ছে কি ক্লাউড পয়েন্ট। অর্থাৎ ওই পয়েন্টটা থেকে জাস্ট ওর হচ্ছে স্টিক হওয়াটার পরিমাণটা শুরু হলো, অর্থাৎ স্টিক হওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু শুরু হলো। ওকে স্যার। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে কি? ইয়েস স্যার, বুঝতে পারলাম। ইয়েস স্যার। ওকে ওকে ওকে, দেখো এরপর হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য লুব্রিক্যান্ট। কিছু কেমিক্যাল প্রপার্টিজ আছে, সেগুলো কি? প্রথমত টোটাল অ্যাসিড নাম্বার, এটা তোমরা পড়েছো ব্যাপারটা, তাই না? টোটাল অ্যাসিড নাম্বারটা কি? যে কোনো প্রকার ইয়েস। কোনো লুব্রিক্যান্টের ভিতরে যে পরিমাণ ফ্যাট থাকে বা ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলোকে যখন কোনো একটা বেসের প্রেজেন্সে কি করা হয়, রিয়াকশন করানো হয়, সেক্ষেত্রে কি হবে, ওই অ্যাসিড গুলো বেরিয়ে যায়। যতগুলো অ্যাসিড বেরোলো, সেই অ্যাসিডকে কি হয়, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেশন করা হয়। ঠিক যত পরিমাণ KOH লাগছে সেটাকেই বেস করে কি হয়, টোটাল অ্যাসিড নাম্বার ক্যালকুলেট করা হয়। কি বললাম, যে পরিমাণে এই অ্যাসিড নাম্বার বেরোবে, যদি কোনো একটা লুব্রিক্যান্টের অ্যাসিড নাম্বারের পরিমাণ অনেক বেশি হয়, সেক্ষেত্রে তার কিন্তু কোয়ালিটি তত ভালো নয়। ঠিক আছে? অ্যাসিড নাম্বার যার বেশি হবে তার তত কোয়ালিটি ভালো নয়, অ্যাসিড নাম্বার যার কম হবে সেই সমস্ত লুব্রিক্যান্টের কোয়ালিটি তত বেশি হয়। এটা করেছো একটু কয়েকদিন আগে। এবার হচ্ছে স্যাপনিফিকেশন ভ্যালু। স্যাপনিফিকেশনটা কি? হোয়াট ইজ স্যাপনিফিকেশন? এই যে লুব্রিক্যান্টের ভিতরে বিভিন্ন রকম এস্টার কম্পাউন্ড থাকে, কি বললাম, বিভিন্ন রকম এস্টার কম্পাউন্ড থাকে। এই এস্টার কম্পাউন্ডকে হাইড্রোলিসিস করতে হয়। হাইড্রোলিসিস কি করে করে? কোনো ডাইলুট অ্যাসিড অথবা ডাইলুট বেসের প্রেজেন্সে এগুলোকে ফোটানো হয়। এই ফোটনটাকে বলা হয় কি, হাইড্রোলিসিস। ফোটালে কি হবে, এখান থেকে অ্যাসিড বা পটাশিয়াম বা সোডিয়াম সল্ট অফ অ্যাসিড রিমুভ হয়। ঠিক একই আগের মতো পুরো, কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে, হাইড্রোলিসিস করা হচ্ছে, যেখানে কি ইউজ করা হচ্ছে, কোনো ডাইলুট অ্যাসিড কিংবা ডাইলুট বেস। ডাইলুট মানে কি, জল মেশানো। ইউজ করলে কি হবে, এখান থেকে সোডিয়াম বা পটাশিয়াম সল্টের কার্বক্সিলিক অ্যাসিড গুলো আলাদা হয়। সেই সমস্ত অ্যাসিড গুলোকে কটা পরিমাণ অ্যাসিড তৈরি হলো সেইগুলোকে ডিটারমাইন করা হয় কি, সেই টাইট্রেশন করতে হবে। কি দিয়ে? স্ট্যান্ডার্ড KOH সলিউশন দিয়ে টাইট্রেশন করা হয়। টাইট্রেশন করলে সেখান থেকে এই স্যাপনিফিকেশন ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক একই ভাবে যে সমস্ত লুব্রিক্যান্টের কি হবে, এই অ্যাসিড নাম্বার বেশি হবে, তাদের ক্ষেত্রে কি হবে, কোয়ালিটি কম হবে। বোঝা গেল এটা? ইয়েস স্যার। আচ্ছা, স্যাপনিফিকেশন মানে হচ্ছে, মনে রাখবে, এস্টারের হাইড্রোলিসিস। এস্টারের হাইড্রোলিসিসকে বলা হয় কি, স্যাপনিফিকেশন। নেক্সট, কোক নাম্বার। কোক নাম্বার মানে কি, ধরো কোনো একটা লুব্রিক্যান্ট ফুললি বার্ন হয় না, কিছু পরিমাণ আনবার্ন থেকে যেতে পারে, আবার কিছু কিছু লুব্রিক্যান্ট আছে যেগুলো ফুললি বার্ন হয়ে যায়। যে সমস্ত লুব্রিক্যান্ট ফুললি বার্ন হয় না, সেই সমস্ত লুব্রিক্যান্টের কিছু পরিমাণ রেসিডিউ থেকে যায়, রেসিডিউ ইন ফর্ম অফ কার্বন। ঠিক আছে? সেই কার্বনকে কি বলা হচ্ছে, কোক নাম্বার। অর্থাৎ যে সমস্ত লুব্রিক্যান্ট ফুললি বার্ন না হওয়ার জন্য কিছু পরিমাণ রেসিডিউ থেকে যাচ্ছে, সেই নাম্বারকে কি বলা হচ্ছে কি, কোক নাম্বার বা কার্বন রেসিডিউ। দেখবে কিছু কিছু ইঞ্জিন আছে, দেখবে যখন রাস্তা যাচ্ছে প্রচুর কালো কালো ধোঁয়া বের করছে, গপ গপ করে বেরিয়ে চলে গেল, তাই না? সেগুলো মানে কি, সেখানে যে লুব্রিক্যান্টটা ইউজ করা হচ্ছে সেটা ফুললি বার্ন হচ্ছে না, সেখানে বেশি পরিমাণ কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। সেই বার্ন না হওয়ার জন্য কি হচ্ছে, সেখানে কিছু পরিমাণ কার্বন এক্সট্রা হয়ে পড়ে থাকছে, কার্বন রেসিডিউ হিসেবে পড়ে থাকছে। বুঝতে পারলে? সেটাকে বলা হয় কি, কার্বন নাম্বার, কোক নাম্বার।
ইয়েস স্যার। এই হলো টোটাল হচ্ছে তোমার লুব্রিক্যান্টের লুব্রিকেশন থিওরি পুরোটাই যা ছিল কমপ্লিট হলো। এখানে কারো কিছু জিজ্ঞেস করার আছে বলো? হ্যালো, শুনতে পাচ্ছি কি আমার কথা? না স্যার, শোনা যাচ্ছে। নো স্যার, আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? না স্যার, একবার বাড়িতে পড়ে যদি ডাউট থাকে তখন জিজ্ঞেস করবো। হ্যাঁ, রেমিডিয়াল ক্লাসে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। ওকে, ঠিক আছে তাহলে আজকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ওয়েলকাম। লিভ করলাম। This conference will now be recorded.